অনেকদিন পর আজকে আবারও একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। অবশ্যই সেটা ডান্স রিলেটেড। অনেকদিন আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারিনি, তোমাদের সাথে অনেক আলোচনা শেয়ার করতে পারিনি। তো আজকে আমার খুব পরিচিত একটা ডান্স ফর্ম নিয়ে আলোচনা করব। এর আগে আমি যে ভিডিওগুলো করেছিলাম তার মধ্যে ছিল ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় নৃত্য। আজকে যেটা করব রবীন্দ্র নৃত্য। রবীন্দ্র নৃত্যটা আমাদের ভীষণ পরিচিত একটি নৃত্য। তার আগে বলে দিই তোমাদেরকে, আমার ব্যাকগ্রাউন্ড থেকে যে সাউন্ডগুলো আসবে সেটা কিন্তু মানে আমার কিছু করার নেই, কারণ এই মুহূর্তে আমার কাছে কোনো মাইক নেই। আমার ব্যাকগ্রাউন্ড থেকে অনেকটা সাউন্ড আসবে, কারণ আমার হচ্ছে সাউন্ডটা মেনলি গাড়ি হবে, কারণ আমার বাড়িটা একদম বাইপাসের পাশে, তো প্রচুর গাড়ি যাচ্ছে আর তার সাউন্ডটাই তোমরা পাচ্ছ। তো যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে। তো যাই হোক, বেশি কথা না বলে বলি, আজকের রবীন্দ্রনাথ মানে শান্তিনিকেতন, আবার শান্তিনিকেতন মানে রবীন্দ্রনাথ। মানে রবীন্দ্রনাথ অতপ্রতভাবে শান্তিনিকেতনের সাথে জড়িয়ে, আবার শান্তিনিকেতন অনেক অনেক বেশি অংশে রবীন্দ্রনাথের সাথে জড়িয়ে। তাই রবীন্দ্রনাথের এই প্রাণের শান্তিনিকেতনকে বাদ দিয়ে রবীন্দ্র নৃত্যটাকে বোধহয় ধরাই যায় না। তাই আজকে চলে এসেছি মেনলি শান্তিনিকেতনের আঙ্গিকটা নিয়ে নয়, শান্তিনিকেতন সম্পর্কে, রবীন্দ্র নৃত্য সম্পর্কে বা নাচটা সম্পর্কে আমি একটু কথা বলার জন্য। শান্তিনিকেতনের নাচ ও নাচের পিছনে যাদের অবদান তাদেরকে খুব ছোট্ট ছোট্ট বিষয় করে বলবো, কারণ বড় করে ডিটেলসে বলতে গেলে এই ভিডিওটা ভীষণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের নাচটাকে যেভাবে রচনা করেছিল বা নাচ জিনিসটাকে যেভাবে ওখানে ইনক্লুড করেছে, সেটা কিন্তু অনেকটা স্ট্রাগেলের বিষয়। সেই স্ট্রাগেলটার দিকে যাচ্ছি না, আমি জাস্ট ভালো কিছু পজিটিভ পয়েন্ট নিয়ে আজকের আলোচনা করছি, বা কারা কারা ছিল, কাদের এর পিছনে হাত রয়েছে সেগুলো নিয়ে। প্রথমেই বলি, রবীন্দ্রনাথ ঠাকুর সদ্য বিলেত থেকে ফিরে এসে বিলেতি নৃত্যের একটা প্রভাব তার মধ্যে ছিল সেই সময়, যখন তিনি নাচটাকে রচনা করবেন বলে মনে করেছেন। 1901 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে আশ্রমিক শিক্ষা হিসাবে চালু হয়। তখনও কিন্তু বিশ্বভারতী এই আখ্যাটা পায়নি, তখনও কিন্তু বিশ্বভারতী হয়নি। তখন 1901 খ্রিস্টাব্দে আশ্রমিক শিক্ষা একটি পাঠশালার মতন ছিল ব্যাপারটা। গাছের নিচে বসে ছেলেদের পড়াশোনা করা, আর তাদেরকে পরিবেশ মানে প্রাকৃতিক পরিবেশের সাথে থেকে তাদেরকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, এটা রবীন্দ্রনাথ ঠাকুর করছে। সেটা যদিও এখনও আছে, সেই বিষয়ে যাচ্ছি না। এবার আসি, তিনি চেয়েছিলেন প্রথমত যে কোনো রকম কোনো বদ্ধ শিক্ষা ব্যবস্থা যেন না থাকে যেন মুক্ত বাতাসে ছেলেমেয়েরা যেন পড়াশোনা করতে পারে, তাদেরকে নিজেদেরকে তুলে ধরতে পারে। এটা ছিল তার একটা মোটিভ। এরপর তিনি যখন নাচটাকে রচনা করবেন, সেই সময় উনি সদ্য বিলেত থেকে ফিরে এসেছে, তখনও কিন্তু পাশ্চাত্য বা ওয়েস্টার্ন ডান্সের একটি প্রভাব তার মধ্যে রয়ে গেছে। সে দেখে এসেছে ওয়েস্টার্ন ডান্স, তার মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ডান্সের একটি প্রভাব। 1980 খ্রিস্টাব্দে মানময়ী নাটকে তিনি আয় তবে সহচরী এই গানটার মধ্যে একটা নৃত্যের বিষয় রাখি। এই গানটাতে নাচ তিনি রচনা করে, গান রচনা করে, নাটকে রচনা করে। তো তার মাঝখানে অনেকটা জার্নি রয়েছে, সেটাই আর যাচ্ছি এবার একটু পরপর যে কাজগুলো আমরা দেখতে পাই সেগুলোর বিষয়। 1913 খ্রিস্টাব্দে উইলিয়াম পিয়ারসন মেমোরিয়াল ছিলেন তার ভীষণ কাছের একটা বন্ধু, বিদেশি বন্ধু। রবীন্দ্রনাথের অচলায়তার নামক একটা বাড়ি যেটা শান্তিনিকেতনে ছিল, সেটা ছিল পাশ্চাত্য বা ওয়েস্টার্ন স্টাইলের একটা বাড়ি, ওয়েস্টার্ন স্টাইলের তৈরি করা একটা বাড়ি। সেখানে সেই ছাদে এই 1913 খ্রিস্টাব্দে উইলিয়াম পিয়ারসন একটা নৃত্য পরিবেশন করে। এরপর আসে তার নাটক 1915-তে শান্তিনিকেতন, আর 1916-তে কলকাতায় ফাল্গুনী নামের এই নাটকটাতে সেই অন্ধ বাউলের ভূমিকা পালন করে। অন্ধ বাউলের যে চরিত্রটা, সেই চরিত্রটাতে একটা নৃত্য পরিবেশন করে। শুধু তাই নয়, এই নৃত্যের সাথে জড়িয়ে আছে অঙ্কন, চিত্রও জড়িয়ে রয়েছে। মানে একটার সাথে এক একটা রিলেটেড। সবটা হয়তো বলা পসিবল হচ্ছে না, কিন্তু তবু একটু একটু যাচ্ছি যেহেতু বলি। এই যে চিত্রটা, এই যে অন্ধ বাহুলের যে ছবিটা, হয়তো আমরা অনেক মিউজিয়ামে আমরা অনেকেই দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্ধ বাহুলের এই ছবিটা, বা অনেক বইতে আমরা এই ছবিটা দেখতে পাই। এটা কিন্তু ওই যে নাটক ফাল্গুনী নাটকের করার সময় এই ছবিটা নন্দলাল বসু আর অবনীন্দ্রনাথ। নৃত্য থেকে আবার চিত্রে চলে এসেছি, আবার ফিরে যাব নৃত্য। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছা ছিল নৃত্যটাকে নিয়ে এগিয়ে যাওয়া বা নৃত্যটাকে মানুষের মধ্যে তুলে ধরা। তাই তিনি তখন যেহেতু সেইভাবে কনসেপ্টটা ডান্সের ছিল না, তিনি নাটকের মধ্যে থেকে ডান্সটাকে তুলে ধরার চেষ্টা করতেন।
এবার চলে আসি শান্তিনিকেতনে যিনি প্রথম নৃত্যগুরু হিসেবে এসেছিল, সে হলো বুদ্ধিমত্ত সিংহ। এই বুদ্ধিমত্ত সিংহ কিন্তু মণিপুরীর গুরু ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মণিপুরী নৃত্যের আঙ্গিকগুলো ভীষণ পছন্দ হয়েছিল। তিনি শান্তিনিকেতনের হয়ে একটা নৃত্য গুরু হিসাবে তাকে রাখার চেষ্টা করে। তো বুদ্ধিমত্ত সিংহ এসে শান্তিনিকেতনের মণিপুরী নৃত্যের আঙ্গিকটা শেখানো শুরু করে। মণিপুরী নৃত্যটা এর থেকে বোঝা যায় যে কতটা প্রাচীন, এই মণিপুরী নৃত্য কতটা পুরনো শান্তিনিকেতনে। তো মণিপুরী নৃত্যে শান্তিদেব ঘোষ ছিলেন সেই বুদ্ধিমত্ত সিংহের স্টুডেন্ট। এই শান্তিদেব ঘোষেরও অনেক বড় ভূমিকা রয়েছে শান্তিনিকেতনের বা কবিগুরুর ছাত্র হিসাবে। তো সেটাতে যাচ্ছি না, যেটা বলার বিষয় সেটা হলো মণিপুরী আঙ্গিকটা কিছুটা শেখার পর রবীন্দ্রনাথ ঠাকুর আসতো মাঝে মাঝে এসে দেখে যেত যে তারা কতটা কি শিখছে। তারপরে একদিন হঠাৎ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছা হলো যে একটা গানের উপরে এই আঙ্গিকগুলোকে বসিয়ে একটা নাচকে রচনা করা যেতে পারে। গানটা হলো আয় আয় রে পাগলা ভুলিবিরে চল আপনাকে। এই গানটা ইনি বুদ্ধিমত্ত সিংকে বলেছিল যে এই গানটার উপরে মণিপুরীর আঙ্গিক বসিয়ে একটা নাচকে রচনা করা। তো সেটা তারা করেছিল। একটা ভীষণ অজানা কথা তোমাদেরকে বলি, সেই সময় কিন্তু নাচের ক্লাস এই কথাটা বলা হতো না, বলা হতো মৃদঙ্গ সহযোগী সাংগীতিক ব্যায়াম। মৃদঙ্গ সহযোগী সাংগীতিক ব্যায়াম, নাচের ক্লাসের কথাটা বলার বদলে এটা বলা হতো। এরপর একে একে মেয়েরা সবাই বায়না ধরলো কবির কাছে যে তারাও মণিপুরী নৃত্যটা শিখবে, মণিপুরী নাচটা শিখবে। কিন্তু সেই সময় যেহেতু আগে প্রথম দিকে ছেলেরা নাচ করতো শান্তিনিকেতনে, তখন নাচের বিষয়টা কনসেপ্টটা এতটা ক্লিয়ার মানুষের কাছে ছিল না। নাচ জিনিসটা তখন মানুষ এতটা ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারতো না, যেহেতু সেই কারণে তখন মেয়েরা শিখতো না, ছেলেরাই শিখতো। কিন্তু মেয়েরা যখন বায়না করতে শুরু করলো তখন রবীন্দ্রনাথ ঠাকুর মনে করলো যে না, এবার বোধহয় শুরু করা যেতে পারে মেয়েদেরকে। তখন তিনি কী করলেন, ত্রিপুরার রাজার কাছে একটা চিঠি লিখলো। চিঠি লিখে বললো বুদ্ধিমত্ত সিংহ স্ত্রীকে যেন শান্তিনিকেতনে পাঠানো হয় মেয়েদেরকে মণিপুরী নৃত্যের আঙ্গিক শেখানোর জন্য। যদিও বেশি দিন তারা থাকেনি সেখানে, তো মণিপুরী নৃত্যের ক্লাসটা অফই হয়ে গেল বলতে। গুজরাট থেকে নিয়ে এলো মন্দিরা কুশলী একটি পরিবারকে। এরা ছিল মন্দিরা নিয়ে যে নাচগুলো, রবীন্দ্রসঙ্গীত থেকে মন্দিরা নিয়ে যে নৃত্যগুলো রয়েছে, সেই মন্দিরা প্রশিক্ষণ দেওয়ার প্রশিক্ষক। তো এরা মন্দিরা প্রশিক্ষণে, এদের যে পরিবারে একটা ছোট্ট মেয়ে ছিল, সে আম্রকুঞ্জে একটা নাচ করেছিল। সেই নাচের সূচনা হয় দুই হাতে তালে মন্দিরা যে সদাই বাজে। এখানেও কিন্তু একটা চিত্র ভাবনা রয়েছে। এখানেও এই যে বাচ্চা মেয়েটাকে দেখিয়ে নন্দলাল বসু একটা ছবি এঁকেছিল, সে নাচ করছিল আর নন্দলাল বসু ছবি এঁকেছিল দুই হাতে তালের মন্দিরা যে সদাই বাজে। তো এরাও বেশি দিন থাকলো না, চলে গেল আবার ফিরত। তো মন্দিরার নৃত্যটাও বলতে গেলে বন্ধ হয়েছে। ইংরেজি ভাষা শিক্ষক একজন এসেছিল, তো তার যে স্ত্রী সংযুক্তা ভকিলা, তিনি ছিলেন গরবা নৃত্যশিল্পী। তো তাকে হায়ার করা হলো এরপর গরবা শেখানোর জন্য। শুধু সে একা ছিল না, তার সাথে ছিল প্রতিমা দেবীও। তো তাকে এই গরবা শেখানোর জন্য হায়ার করা হলো। এরপর গরবা নৃত্য প্রশিক্ষণ শুরু হলো। তারপর চলে এলো বাসুদেব নামে একটি যুবককে শান্তিনিকেতনে কলাভবনের ছাত্র হিসেবে নিয়ে আসে। তো তারপরে সে ছিল কলাভবনের ছাত্র, মানে সে মেনলি চিত্র ভাস্কর্য এগুলোর উপরে, কিন্তু সে নাচটা জানতো, তারও কিছু আঙ্গিক ছিল, সেও নাচ জানতো। ঋতুরঙ্গ যে নাটকটি হলো, সেখানে যেতে যেতে একলা পথে এই গানটা সে নাচ করলো, আর সবার কাছে ভীষণভাবে মানে তার প্রশংসা ছড়িয়ে পড়ল। রবীন্দ্রনাথের দক্ষিণী নৃত্যকলাটাও খুব পছন্দের ছিল। এই কথাগুলির জন্য যে এসেছিল সেই হলো বাসুদেব। ছেলেদের মধ্যে যে কনসেপ্টটা হারিয়ে গেছিলো যে নাচটা শুধু মেয়েদের জন্যই, যেহেতু মণিপুরী আঙ্গিকটা অনেকটা লাস্য আঙ্গিক, মানে সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে সেটা বেশিরভাগ মেয়েরা মণিপুরিটা খুব ভীষণ পছন্দ করে থাকে বা করে, একটা ফিমেলিস্টিক ডান্স। তো সেক্ষেত্রে কিন্তু সেইখান থেকে কনসেপ্টটা হারিয়ে গেছিলো ছেলেদের মধ্যে যে তারাও ডান্স করতে পারে। এই বাসুদেবের নাচ দেখার পর তাদের মধ্যেও সেই কনসেপ্টটা আবার ফিরে এলো যে না, আমরাও নাচ করতে পারি। কারণ কথাগুলির যে স্ট্রাকচার বা পশ্চার বা যেগুলো আঙ্গিকটাকে বাসুদেবের মধ্যে এত সুন্দরভাবে ছিল যে ছেলেদের মধ্যেও সেই ভাবনাটা আবার জাগ্রত হলো যে আমরাও নাচ করতে। নৃত্যশিল্পী আসে মডার্ন ডান্স রবীন্দ্রনাথকে দেখানোর জন্য। তো এই মডার্ন ডান্সের স্টাইলটা দেখার পরেও রবীন্দ্রনাথের মনে হয়েছিল যে ভারতীয় নৃত্যের মধ্যে এই স্টাইলটাকে কোথাও কোথাও ব্যবহার করা যেতে পারে। তো এটা তিনি শান্তিদেব ঘোষকে বলেছিল যে ভারতীয় নৃত্যের মধ্যে এই মডার্ন ডান্সটা যেন ও মডার্ন ডান্সের আঙ্গিকটা যেন আমরা ব্যবহার করি। এরপর একে একে মায়ার খেলা, চিত্রাঙ্গদা, শ্যামা, এই নৃত্যনাট্যগুলো আমরা দেখেছি। এই নৃত্যনাট্যগুলোর মধ্যে তো নাচ, যেহেতু নৃত্যনাট্য, নাচ তো থাকবেই,
তাছাড়াও আমরা যেটা দেখি রবীন্দ্র নৃত্যের ক্ষেত্রে শান্তিনিকেতনের আঙ্গিকের মধ্যে সেগুলো বিদেশি নাচের কিছু প্রভাব আমরা দেখি, বিদেশি নাচের কিছু স্টাইল দেখি, যেমন হচ্ছে জাভা, বালি, শ্রীলঙ্কার ক্যান্ডি ডান্স, এগুলোরও কিন্তু আঙ্গিক আমরা দেখতে পাই। আজকের পর্যন্ত এতটাই, আবার আসছি অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে।